আমাদের জন্য একটা আনন্দের দিন কারণ হচ্ছে আমরা লম্বা সংগ্রাম করে নিবন্ধন অর্জন করেছি বললাম এই কারণে যে আমাদেরকে নিবন্ধন না দেওয়ার জন্য যা যা করা হচ্ছিল তার বিরুদ্ধে এবং আমাদের প্রতীক ইস্যু নিয়েও যা যা করেছে ইসি তার বিরুদ্ধে আমাদের যৌক্তিক আইনি এবং নৈতিক অবস্থানের কাছে আসলে ইলেকশন কমিশনের পরাজয় ঘটেছে আমি বলবো। তো সেই জন্য আমি আজকের এই আয়োজনের মাধ্যমে আমাদের সারা দেশের নেতাকর্মীদের এবং আমাদের কেন্দ্রের যারা এই প্রক্রিয়ার মধ্যে নিরলস পরিশ্রম করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই বিজয় বাংলাদেশের মানুষের বিজয়, যে জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত এই রাজনৈতিক দল অর্জন করে গণ অভ্যুত্থানের মতোই তাকে সংগ্রাম করে একটা নিবন্ধন আদায় করতে হয়েছে। এই আনন্দের দিনে আমরা এই ব্যর্থতার পসরা কেন সাজালাম, এইটা হচ্ছে প্রশ্ন হইতে পারে। এখন ব্যর্থতার গল্প আমরা বা ব্যর্থতার দিকে, অতীতের ব্যর্থতার দিকে আমরা এই জন্য ফিরে তাকাতে চাই কারণ ভবিষ্যতে আমরা আর ব্যর্থ হতে চাই না এই জন্য। এবং আজকে 4 নভেম্বর, গতকালকে 3 নভেম্বর গেছে, সামনে 7 নভেম্বর আসছে। মুশফিক বলেছেন, আমাদের অন্যান্য বক্তারা বলেছেন যে বাংলাদেশের সমস্ত কিছুর মতো এখানে যেমন জায়গা জমি, তারপরে অন্যান্য মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে শুরু করে রাজনীতি, সংস্কৃতি, সমস্ত কিছু যেভাবে বিভিন্ন ভাগবাটোয়ারা হয়, এখন আসন ভাগাভাগির কথা শোনা যাচ্ছে, একইভাবে বাংলাদেশের ইতিহাসও কিন্তু বিভক্ত, দলীয় দৃষ্টিকোণ দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের কোনো জাতীয় ইতিহাস নাই এবং এই কারণে আপনি দেখবেন এক দল ক্ষমতায় থাকলে সরকারি ছুটি একদিনে, আরেক দল ক্ষমতায় থাকলে সরকারি ছুটি আরেক দিনে। 7 নভেম্বরকে এক দল দেখে আরেকভাবে, আরেক দল দেখে আরেকভাবে। আমরা এই আয়োজনগুলো করছি এই কারণে যেন আমরা একটা জাতীয় ইতিহাসের জায়গা থেকে এই দিনগুলোকে স্মরণ করতে পারি এবং কেন এগুলো ঘটলো এবং তার পেছনে আমাদের দৃষ্টিভঙ্গিটা কি সেটা মোটামুটি এই শিরোনামে স্পষ্ট। যে বিপ্লব ও সংহতি দিবস বলেন আর যাই বলেন, খেয়াল করবেন ঘোষণাপত্র করেছেন তারা একটা, জুলাই ঘোষণাপত্র। আমরাই ঘোষণাপত্রের কথা বলেছিলাম, কিন্তু যে ঘোষণাপত্র করেছে এটা দেখার পরে মনে হয়েছে যে যাই হোক, কী মনে হয়েছে আর না বলি, কিন্তু এই ঘোষণাপত্রের মধ্যে এই গণ অভ্যুত্থানকে বলা হচ্ছে গণ আন্দোলন আর বিপ্লব ও সংহতি দিবস। তো বিপ্লব ও সংহতি দিবস মানতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু এই গণ অভ্যুত্থানকে আপনারা বিপ্লব দূরে থাক গণ আন্দোলনও বলতে চান না, এটা কেমন ধরনের সংকীর্ণতা? যেই গণ অভ্যুত্থানের পরে আপনারা এখন ক্ষমতার এক পা চলে গেছেন বলে অনেকে বলে থাকেন, গুঞ্জন করে থাকেন। এখন আমাদের এটা কেন ঘটে বারবার? কেন বাংলাদেশের ইতিহাসে এইরকম রক্তাক্ত ইতিহাসের মধ্যে আমরা কেন বারবার পড়ে যাই? এইটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। যেটা মুশফিকের আলোচনায় এসেছে যে ইতিহাসের ডাক বা কলিং অফ হিস্ট্রি, এইটা আমাদের রাজনৈতিক দলগুলো, এখানকার শীর্ষ নেতৃবৃন্দ ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ, বিএনপি, কেউ এই ইতিহাসের ডাকগুলো ধরতে পারে নাই। আপনি দেখবেন যে প্রফেসর রাজ্জাক শেখ মুজিবুর রহমান সম্পর্কে একটা আফসোস প্রকাশ করেছিলেন যে ইতিহাস তাকে, অবশ্যই আব্দুর রাজ্জাক তার নিজস্ব ভাষায় বলেছেন যে ইতিহাস তাকে স্টেটসম্যান হওয়ার সুযোগ দিয়েছিল, উনি হইতে গেলেন আওয়ামী লীগের একটা আওয়ামী লীগও নয়, ছাত্রলীগকে উনি বিভক্ত করে ছাত্রলীগের একাংশকে উনি সমর্থন দিয়েছেন, আরেক অংশকে বিদ্রোহী বানিয়েছেন। এবং এই যে বিভক্ত করা, ভাগ করার রাজনীতি, এটা উনি সেনাবাহিনীর মধ্যে ঢুকিয়েছেন এবং এটা উনি সমস্ত জায়গায় ঢুকিয়েছেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে ঢুকিয়েছেন, আমলাতন্ত্রের মধ্যে ঢুকিয়েছেন, দলের মধ্যে ঢুকিয়েছেন, হেন কোনো জায়গা নাই যেখানে ভাগ করা হয় নাই। এবং এটাই হলো বিভক্তি আর গঠন একসাথে থাকতে পারে না। আমরা যে রাষ্ট্র গঠন করতে পারলাম না, এটার কারণ হচ্ছে এই যে আমরা আমাদের এই আওয়ামী লীগ যারা ওই সময় 1971 সালে মুক্তিযুদ্ধ আসলেই দেশ স্বাধীন হোক এটা চেয়েছিল কিনা, যেটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে, তারা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, পরিস্থিতির মধ্যে পড়ে আর এটার বিকল্প কিছু তারা করতে পারে নাই, যে কারণে তাদের নামটা আমাদের মুক্তিযুদ্ধের, মহান মুক্তিযুদ্ধের সাথে জড়িয়ে আছে নানাভাবে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরেই কি সবাইকে ইনক্লুড করা দূরে থাক, তারা তো তাদের দলকেই, পুরো দলকেই আসলে ইনক্লুড করতে পারে না। যে কারণে আমি অনেকবার বলেছি যে আওয়ামী লীগের পক্ষে জাতীয় ইতিহাস লেখা দূরে থাক, পরিষ্কারভাবে সুন্দর মতো একটা দলীয় ইতিহাস লেখা সম্ভব না। আওয়ামী লীগের ইতিহাসে মাওলানা ভাসানীকে পাবেন না, আওয়ামী লীগের ইতিহাসে তাজউদ্দিনকে পাবেন না, আওয়ামী লীগের ইতিহাসে সিরাজুল আলম খানকে পাবেন না, এদেরকে পাবেন না। কে আছে? শুধু আছে শেখ মনি আর শেখ মুজিব, আর কেউ নাই। আর এখন তো আওয়ামী লীগ আমলে তো সবচেয়ে বড় ইতিহাস রচনাকারী হয়ে গেছিলেন শেখ হাসিনা নিজে।
তো সেখান থেকে এইটারই একটা 72 সালে তারা যেটা করেছে, যেখান থেকে আমরা এই আলোচনাটাকে অ্যাড্রেস করতে চাই, আমাদের আজকের সংগ্রামের সাথে এটা নিবিড়ভাবে জড়িত, যে যেখানে 72-এর সংবিধানটা তারা যেভাবে একচেটিয়াভাবে গায়ের জোরে একটা অনির্বাচিত পরিষদ দ্বারা গণপরিষদ গঠন করলেন এবং সেই গণপরিষদে এক ব্যক্তিকে একেবারে সংবিধানের ঊর্ধ্বে তারা স্থান দিয়েছেন, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন, এই কথাগুলো আমাদের নেতারা বলেছেন। যে এইটা করার অনিবার্য ফল কি হয়েছে? অনিবার্য ফল হচ্ছে আপনি রাজনীতি করার জন্য সমস্ত রাজনৈতিক দলের যে রাজনীতি করার অধিকার, এই স্পেসটা বন্ধ করে দিয়েছেন, রুদ্ধ করেছেন 72-এর সংবিধানের মধ্য দিয়ে। এবং এইটা যে স্বাভাবিকভাবেই যে প্রতিক্রিয়াটা হবে, এই প্রতিক্রিয়া বন্ধ করার জন্য আপনি দলীয় বাহিনী, রক্ষী বাহিনী বানিয়েছেন, রাষ্ট্রীয় সেনাবাহিনীকে মানে তাদের মর্যাদাকে ভুলুণ্ঠিত করে আপনি রক্ষী বাহিনীর মতো একটা বাহিনী বানিয়েছেন, যে যারাই কথা বলবে তাদেরকে ধরো তক্তা মারো পেরেক। শুধু সেটা না, রক্ষী বাহিনী এখানে অরুণা সেনের বিবৃতি যদি আপনারা পড়েন, যে নির্যাতন, একজন বামপন্থী কমিউনিস্ট নেত্রী ছিলেন, যে নির্যাতন রক্ষী বাহিনী করেছে, এটা পাকিস্তানি সেনাবাহিনীদের নির্যাতনকেও হার মানিয়েছে। এগুলো একেবারে বিভৎস বর্ণনা আছে। তো এই রক্ষী বাহিনী দিয়ে যখন আপনি এভাবে পুরো দেশকে ঠান্ডা করতে চাইলেন, আপনি কি পুরো দেশকে ঠান্ডা করতে পারবেন? দেশকে ঠান্ডা করতে পারেন নাই। তখনই এই অনুমানগুলো করা হয়েছিল, এই আশঙ্কাগুলো প্রকাশ করা হয়েছিল, যেভাবে 72-এর সংবিধানটা আপনারা করলেন এটা ব্যাকল্যাশ করবেই। এবং 73-এর নির্বাচন, মানে প্রফেসর রাজ্জাক বলেছিলেন শেখ মুজিবকে যে আপনি বিরোধী দল গঠন করার সুযোগ দেন, বলছে কেউ আসতে পারবে না। এবং দেখেন 293টা আসনে তারা জিতেছে। সুষ্ঠু নির্বাচন হলে কি হতো আমরা জানি না, কিন্তু 293 আসন পাওয়াটা অস্বাভাবিক। দাউদকান্দি থেকে হেলিকপ্টারে করে ঢাকায় উড়িয়ে এনে ব্যালট বাক্স ওই খন্দকার মোশতাককে জেতানো হয়েছে। ওই যে বলে না, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তো আপনি তো ভাই নিয়ে আসছেন। মুশফিক বললেন না যে 75-এর পরে কারা সরকার গঠন করলো, 15 আগস্টের পরে কারা সরকার গঠন করলো? আওয়ামী লীগের সরকার গঠন করেছে। এবং সেই খন্দকার মোশতাককে তো আপনি নিয়ে আসছেন। এবং এই যে ঘাত প্রতিঘাত, বারবার আমাদের টালমাটাল, আমাদের সেনাবাহিনীকে আন্ডারমাইন করা, যেটা শেখ মুজিবুর রহমান করেছেন, এবং তার ফলে বিক্ষুব্ধ এক অংশ যে ঘটনা 15 আগস্টে ঘটিয়েছেন, নিশ্চয়ই আমরা এটাকে সমর্থন করি না। কারণ মানে যেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করার জিনিস, সেটা তো এইভাবে করলে হয় না। তবু যে ঘটনাটা, এই দুঃখজনক ঘটনাটা ঘটলো, এটাকে আপনি 4র্থ সংশোধনীকে বাদ দিয়ে বুঝতে পারবেন? 75 সালের 25শে জানুয়ারি যে তারা 4র্থ সংশোধনী করলো, যার মধ্য দিয়ে অফিসিয়ালি সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ করে এক দল এক দেশ এক নেতা এক সরকার, এইটা করেছে তারা। এবং করার ফলে অনিবার্য পরিণতি হিসেবে, দুঃখজনক পরিণতি কিন্তু অনিবার্য পরিণতি হিসেবে 15 আগস্ট এসছে। এবং তারপরেই এই ঘটনাবলীর মধ্য থেকে নভেম্বর আসছে, 3 নভেম্বর 7 নভেম্বর, একটা ভারতপন্থী পক্ষ আরেকটা দেশপন্থী পক্ষ যেটাই বলেন, কিন্তু এই যে 3 নভেম্বর 7 নভেম্বর বারবার ঘটতেছে বা ঘটলো, তারপরে আমরা কি দেশটাকে শান্ত করতে পারলাম? দেশ শান্ত করতে পারি নাই। 7 নভেম্বরের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেছেন এবং তিনি একটা দল গঠন করেছেন বিএনপি নামক। কিন্তু দুঃখের মধ্যে মানে বলতে হয় এটাই, যে ইতিহাস যেমন শেখ মুজিবুর রহমানকে স্টেটসম্যানের দায়িত্ব দিয়েছিলেন, তিনি সেটা পালন করতে পারলেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সামনেও এই সুযোগ ছিল যে তিনি এই 72 সংবিধানটাকে পুরোপুরি ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটা সংবিধান করবেন, তিনি সে পথে হাঁটছিলেনও। এটা আমরা অনেকবার বলেছি যে 78 সালের 17 এপ্রিল একটা ফরমান জারি করে তিনি বলেছিলেন সামনের নির্বাচন হবে একই সাথে গণপরিষদ নির্বাচন ও আইনসভার নির্বাচন। তো বিএনপির আজকের নেতৃবৃন্দকে আমরা বলতে চাই, আপনাদের ইতিহাসটা পড়ে দেখেন, এই পথে আপনারা যাচ্ছিলেন, তারপরে কোনো এক অদ্ভুত কারণে আবারও 79 সালে আপনারা সংসদ নির্বাচনের পথে গেলেন, 5ম সংশোধনীর মধ্যে করলেন। এবং 5ম সংশোধনী করার মাধ্যমে কি ঘটলো? 5ম সংশোধনী করার মধ্যে এখন 5ম সংশোধনী তো আসলে অবৈধ। মানে 72 সংবিধানের ভেতরে যদি আপনি থেকে যদি আপনি ওই সংবিধানকে পরিবর্তন করতে চান, এই পরিবর্তন আপনি ধরে রাখতে পারবেন না। এটা কিন্তু আজকেও আমাদের বক্তব্য এটা, এবং এটার সাক্ষাৎ নজির হচ্ছে বিএনপি। কিন্তু বিএনপি ইতিহাস থেকে আসলে এটা বলতেই হবে যে কিছুই শেখে নাই। এবং আরও একটা অদ্ভুত জিনিস, যে বিএনপি এসেছিল বাকশালের অ্যান্টিথিসিস হিসেবে। বাকশাল মানে একদলীয় শাসন, বিএনপি বলেছে বহুদলীয় শাসন। কিন্তু বিএনপির রাজনীতির মধ্যে আপনি বহুদলীয় গণতন্ত্রের কোনো ছিটেফোঁটা দেখবেন না। কেন দেখবেন না? কারণ আপনি দেখেন আজকে তারা চায় যে তাদের প্রতীক অন্যদেরকে দিতে। তো অন্যদেরকে যদি আপনি প্রতীক দেন, ছোট ছোট দল, এটা মানে হচ্ছে আপনি একটা মাৎস্যর ন্যায় কায়েম করতে চান। আপনি ধানের শীষ আসলে গিলে ফেলতে চায় অন্যান্য প্রতীককে। এটা কি বহুদলীয় গণতন্ত্রের সাথে যায়? ফলে এনসিপি আজকে বহুদলীয় গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে, যে সমস্ত রাজনৈতিক দল যার যার মার্কায় ইলেকশন করতে হবে। এবং এটা না করলে আপনি আপার হাউসে যে পিআরের কথা আমরা বলেছি সেটাও তো হবে না। আপার হাউসে পিআরের জন্য তো যে দলের, আমি এটা আমাদেরকে অনেক সাংবাদিক আপনারা জিজ্ঞেস করেছেন যে এটার ব্যাপারে আপনাদের মন্তব্যকে, আমি বলেছি যে দলের সারা দেশে 1% ভোট আছে, তারা অন্যের মার্কায় ভোট করতে চাইতে পারে না। যাদের কোনো জনভিত্তি নাই, যারা ওয়ান ম্যান আর্মি,
মিডিয়ার কল্যাণে, ঢাকার কল্যাণে, ঢাকার সিভিল সোসাইটি সহ বিভিন্ন জায়গায় সেলিব্রেটেড হওয়ার কারণে যারা ব্যক্তি হিসেবে বড় হয়ে উঠেছেন, তারা চায় ধানের শীষে ইলেকশন করতে। কারণ তারা নিজের মার্কায় ইলেকশন করলে তারা জানেন যে ওই এলাকার সবচেয়ে যিনি মানে কম শক্তিশালী প্রার্থী তার কাছেও হারবেন। তো এইভাবে